কান্নাটা শুনছিস নিতাই? এই গলাটা যেন মনি দিদির, ঠিক যেন আগের মতো। এই এই চুপ কর গোপাল, নাম নিস না। গোটা গ্রাম ভয়ে কাঠ হয়ে আছে। রাজবাড়ির অভিশাপ, বুঝলি? রানীকে মেরেছে, তাই মনি দিদি এখন পেতনি হয়ে ফিরে এসেছে। কিন্তু এভাবে আর কদিন? রাতে ঘুম নেই, দিনে শান্তি নেই। সবাই বলছে মনি দিদি প্রতিশোধ নেবে। রাজা রানী বোধহয় ভুল করেছে, কবিরাজ ডেকে প্রাসাদ সিল করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই কান্নাটা যে শুনেছে তারই বুক কেঁপে উঠেছে। মনে হচ্ছে আরো আরো কাছে আসছে। আর এক মুহূর্ত না, এই রাতটা ভালো ঠেকছে না রে। চল চল, ঘরের দরজা বন্ধ করি। তারা দুজনেই দ্রুত ঘরের দিকে পা বাড়ায়। দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ আরো স্পষ্ট হলো, যেন তা তাদের পিছু নিয়েছে। সখীপুর গ্রামের উপর কালো অন্ধকার নেমে এসেছে। রাজপ্রাসাদের প্রধান ফটকের চারপাশে কবিরাজের মন্ত্রপুত সুতো ও দেওয়াল। রাত গভীর। ফটকের সামনে এক অবয়ব, মণিমালা, উন্মত্তের মতো আছড়ে পড়ছে। সুজন, দরজা খোল! তুই আমায় আটকে রাখতে পারিস না। এই রাজমুকুট আমার। আমার প্রতিশোধের আগুন তোদের জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। অবয়বটি ফটকের লোহার গ্রিলের ওপর বারংবার ধাক্কা মারে। প্রতিবারই এক অদৃশ্য শক্তি তাকে সজোরে দূরে ঠেলে দেয়। সে বুঝতে পারে মন্ত্রের শক্তি তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমি ভেতরে ঢুকতে না পারি, বাইরে থেকে উপায় বার করবই। মানুষের শরীর ভর করে ঢোকা যায়, কেউ না কেউ তো আসবেই। ক্রোধে কেঁপে ওঠে অবয়বটি। তারপর অন্ধকারে মিলিয়ে যেতে শুরু করে। ফটকের লোহার গ্রিলে তার আছড়ে পড়া তীব্র আঘাতের শব্দ কিছুক্ষণ প্রতিধ্বনিত হতে থাকে। লোহার গ্রিলের সামনে মণিমালার অবয়ব ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ থেকে প্রতিশোধের আগুন বেরোতে লাগলো। আমার ভুলে যাসনি তো সুজন? কি ভাবলি মন্ত্র দিয়ে আমায় আটকে দিবি? তোদের সুখ শান্তি সব শেষ। কোনো মন্ত্র, কোনো কবিরাজ আমায় আটকাতে পারবে না। আমি ফিরবই। তুই আমায় খুন করেছিস, তোর ওই নতুন রানীকেও ছাড়িনি। শোন, আমার প্রতিশোধের আগুন তোদের রাজত্বকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। রক্ত দিয়ে ওই মুকুটের দাম আমি নেব। তোর সিংহাসন রক্তে ভেসে যাবে। শুধু সময়ের অপেক্ষা। অবয়বটি ফটকের লোহার গ্রিলে তার হাতের ছায়া দিয়ে শেষবারের মতো তীব্র আঘাত করল। ফটকটা কেঁপে উঠল। তারপর অবয়বটি গভীর অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু তার ক্রোধ আর প্রতিশোধের অঙ্গীকার বাতাসের মধ্যে রয়ে গেল। মণিমালার অবয়ব ক্রোধে ফটক থেকে সরে এসে প্রাসাদের চারপাশে ঘুরতে থাকে। হঠাৎ একটা অদৃশ্য শক্তির দেওয়াল তাকে সজোরে ধাক্কা মারে। সে থমকে দাঁড়ায়। টের পায় শুধু ফটক নয়, গোটা প্রাসাদটাই মন্ত্র দিয়ে আবদ্ধ। এ কিসের বাঁধন? চারিদিকে কিসের দেওয়াল? শুধু ফটকে নয়, গোটা প্রাসাদটাই আবদ্ধ করেছে। এই কবিরাজ এত সাহস! এই মন্ত্রের জোর এত! অবয়বটি দেওয়ালের উপর হাতড়ে বেড়ায়। দেওয়াল ভেদ করার কোনো পথ নেই দেখে তার ক্রোধ আরো বাড়ে। আমায় এভাবে আটকে দিবি? ভুলে যাসনি সুজন, মানুষের শরীরে ভর করে হলেও
আমি ঢুকবই। তোর রাজমুকুট আমার চাই চাই। দেখিস, প্রতিশোধ আমি নেবই। এই দেওয়াল চিরকাল থাকবে না। রাজবাড়ির অন্দরমহল। রাত গভীর। রাজা সুজন এবং রানী দুজনেই তীব্র উদ্বেগে ঘরের মধ্যে পায়চারি করছেন। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমার বুকটা ধড়পড় করছে সুজন। বাইরে ওটা কিসের আওয়াজ? মণিমালার কান্না না তো? সবই কি বৃথা হলো? শান্ত হও রানী। কবিরাজ মশাই মন্ত্র দিয়ে গোটা প্রাসাদ সুরক্ষিত করে দিয়েছেন। তিনি নিশ্চিত করে বলেছেন কোনো আত্মা ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু গ্রামের দিক থেকে যে চিৎকার শোনা গেল, ওরা সবাই ভয়ে কাঁপছে। আমার মনে হচ্ছে আমরা খুব বড় ভুল করেছি। তুমি কেন এমন কাজ করলে? এখন আর এসব বলে কি হবে? শুধু জানি এই রাজ মুকুট আমার, আর কেউ এর ভাগীদার হতে পারবে না, সে যত বড় অভিশাপই হোক। ভয় হয় সুজন। এই রাজমুকুট রক্ত ছাড়া শান্তি দেবে না। রাজা সুজন এবং রানী দুজনেই এখনো অস্থির। তুমি কি ভুলে গেলে সুজন? ওই মণিমালা ছিল তোমার আপনজন। তাকে তুমি খুন করলে। আর এখন ওই ছায়া, ওকে আমি স্পষ্ট দেখতে পাই। ঘরের কোণে, পর্দার ভাঁজে, সব জায়গায়। ছায়া? কোথায় ছায়া? সব তোমার মনের ভুল। কবিরাজ নিশ্চিত করেছে কোনো আত্মা ভেতরে ঢুকতে পারবে না। না, ভুল নয়। ও প্রতিশোধ নেবেই। ওর কান্না আমি শুনেছি। আমাদের সুখ কেড়ে নিতে এসেছে ও। তুমি শুধু রাজমুকুট আর ক্ষমতা দেখলে, কিন্তু একটা খুন যে অভিশাপ হয়ে ফিরে আসে তা বুঝলে না। ও আমাদের শান্তিতে থাকতে দেবে না। চুপ করো। আমি রাজা। এই রাজ মুকুট আমার। কেউ আমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে পারবে না। এই মুকুটের রক্ত চিহ্ন বোধ হয় কখনো বুঝবে না সুজন। বাইরের ওই কান্না, ও কি আমাদের বাঁচতে দেবে সুজন? কবিরাজ কি সত্যি ওকে আটকাতে পেরেছেন? আর ভয় করো না রানী, শান্ত হও। কবিরাজ মশাই মন্ত্র দিয়ে গোটা প্রাসাদ বন্ধক করে দিয়েছে। তিনি নিজে নিশ্চিত করে গেছেন এই দেওয়াল ভেদ করে কোনো আত্মা ভেতরে ঢুকতে পারবে না। এটা আমার রাজত্ব। এই রাজমুকুট আমার। কোনো ছায়া, কোনো অভিশাপ আমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না। আমি রাজা। এই সত্যে বিশ্বাস রাখো, বুঝলে? কিন্তু কোনো কিন্তু নয়। রাজাকে প্রশ্ন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি আমি কিচ্ছু হতে দেব না। এই সিংহাসন আমার, আর আমি শেষ কথা। এইমাত্র কবিরাজ মশাইয়ের সাথে রাজার গোপন কথা শেষ হয়েছে। রাজা রানীর দিকে তাকালেন, চোখে তার জোর করে আনা বিশ্বাস। আর ভয় নেই রানী। তান্ত্রিক কবিরাজ এইমাত্র বলে গেলেন তিনি নিজে মন্ত্রের বাঁধন পরীক্ষা করে গেছেন। তিনি স্পষ্ট বলে গেলেন চিন্তা করবেন না মহারাজ, আমার মন্ত্রের বাঁধন সামান্য আত্মার সাধ্য নয় যে ভেদ করবে। এই প্রাসাদ সম্পূর্ণ সুরক্ষিত আছে। কোনো আত্মা ভেতরে আসতে পারবে না। আপনি নিশ্চিন্তে রাজত্ব করুন। সত্যি এত বড় অভিশাপ মন্ত্রে শান্ত হয়ে গেল? আমার মনে ভয়টা থেকেই যাচ্ছে সুজন। রাজার আদেশ, ভয় করো না। রানী, রাজমুকুট অক্ষত থাকবেই। কবিরাজ যখন নিশ্চিত করেছেন তখন এটাই শেষ কথা।
সকালে গ্রামের মেঠো পথ ধরে রত্না প্রাসাদের দিকে চলেছে, মাথায় দুধের হাঁড়ি। রত্নার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, আছে কেবলই এক সরলতা। পিছন থেকে তার সখী রাতি ছুটে এলো। এই রত্না, রত্না দাঁড়া, এত সকালে তাও রাজবাড়ির দিকে যাচ্ছিস? হ্যাঁ, কাল রাতে কি হয়েছে ভুলে গেলি? কি আর হবে রে, রাজবাড়ির কাজ সময় মতো না গেলে তো রানীমা গ্রাম ছাড়া করার হুমকি দিয়ে রেখেছে রে। তাছাড়া রানীমায়ের শরীরটাও একদম ভালো না, দুধটা তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। পেটের দায়ে এসব অভিশাপ ভয় নিয়ে ভাবলে চলবে না রে। হ্যাঁ, কিন্তু কাল রাতে নিতাই গোপাল কি বলেছিল শুনিসনি? সবার বুক ভয়ে কাঁপছে রে, রাজবাড়িতে নাকি অভিশাপ নেমেছে, রানীমাকেও নাকি। ও সব তো রোজই শুনছি। যা তুই ঘরে যা, আমার দেরি হয়ে যাচ্ছে। রত্না দ্রুত পা বাড়ায়। বটগাছের ডালের ওপর থাকা অশুভ ছায়া তাকে লক্ষ্য করছে। বটগাছের ডালে মণিমালার অবয়ব স্থির হয়ে বসে আছে, তার লক্ষ্য রত্নার দিকে। ওই তো আসছে। নিজের থেকে না ঢুকতে পারলেও উপায় ঠিক আছে। ওই সরল মেয়েটা, ওকে চাই আমার। মানুষের শরীর, এর ওপর ভর করে আমি প্রাসাদে ঢুকব। রাজমুকুট আমার চাই। দেখিস সুজন, তোর সুখের রাজত্ব আমি রক্তে ভাসিয়ে দেব। শুধু সময়ের অপেক্ষা। বটগাছের ডালে বসে থাকা অবয়ব মণিমালা চোখে হিংস্র আনন্দ। বোকা কবিরাজ, তুই ভাবলি শুধু দেওয়াল তুলে আমায় আটকাতে পারবি? তোর মন্ত্র হয়তো আমার আত্মাকে আটকে রেখেছে, কিন্তু আমি তোকে আগেই বলেছিলাম উপায় আমি বার করবই। ওই তো আমার পথ। ওই মেয়েটার শরীরই হবে আমার অস্ত্র। সুজন, তুই নিজের রাজত্বের ধ্বংস দেখবি। তোর রাজমুকুট আমার চাই চাই। অবয়বটি বাতাসের মধ্যে মিশে গিয়ে রত্নার দিকে এগিয়ে যায়। রত্নার মনে কোনো দুশ্চিন্তা নেই, কেবল আছে রাজবাড়ির কাজের তাড়া। হঠাৎ সে থমকে দাঁড়ালো, চারদিকে কেবল নিস্তব্ধতা। কি হলো হঠাৎ? আমার পা যেন আর চলতে চাইছে না। কেন কেন যেন আশপাশটা এমন থমথমে লাগছে। উফ, কি ঠান্ডা রে বাবা! এই সময় এমন ঠান্ডাই বা লাগছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন কেউ আমার আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে আসে, শ্বাস নিতে তার কষ্ট হয়। সে জোর করে পা বাড়াতে চাইল, কিন্তু পারল না। অশুভ শক্তি ফুঁসতে ফুঁসতে তার দিকে এগিয়ে আসছে। রত্না অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। সন্ধ্যার আবছা আলোয় রত্নার জীর্ণ কুটির, ঘরের অভাব অনটন চোখে পড়ার মতো। একপাশে কাঁথার উপর রত্নার অসুস্থ মা শুয়ে আছেন। রত্না উনুনে জল গরম করছে। রত্না, তুই কি আজও রাজবাড়ির কাজ করবি? আজ না গেলেই নয়, শরীরটা বড্ড দুর্বল লাগছে, বুঝলি তো? কি বলছো মা? শুধু আজ বলে নয়, রোজই তো যেতে হবে। রানীমা কম ধমক দেবে নাকি? হ্যাঁ, কাজ কামাই করলে যে গ্রাম ছেড়ে করে দেবেন? হ্যাঁ, এই দেখো, তোমার প্রতি হাঁড়িতে চাল তো আনতে হবে না, কি বলো? সবই বুঝি রে মা, কিন্তু কাল রাতের স্বপ্নটা, মণিমালার কান্না, আমার কেমন যেন ভয় ভয় করছে রে।
ও সব বাজে কথা, পেটের দায়ে ওসব ভয় নিয়ে ভাবলে চলবে না, বুঝলে তো মা? একটু চা করো, খেয়েই আমি বেরোবো, তুমি নিশ্চিন্তে ঘুমাও গে। রত্নার অসুস্থ মা কাঁথার উপর শুয়ে আছেন। কিছুক্ষণ পর মা দুর্বল কিন্তু কড়া স্বরে কথা বলেন। দাঁড়া, তুই এখন যাচ্ছিস মানে? সন্ধে হয়ে এলো যে, রাজবাড়ির কাজ কি এমন সময় করতে হয়? রানীমা যদি একবার রেগে যান, তোকে গ্রাম ছাড়া করার হুমকিটা কি ভুলে গেলি? সময় মতো কাজ না করলে কি বিপদ হয়, সেটা তো বুঝিস বল। মা, কাল রাতে ঘুম হয়নি, তাই যেতে দেরি হয়ে গেল। তাছাড়া এত ভয় পাচ্ছ কেন? আমিই তো যাচ্ছি না। ভয় পাবো না? আর তোর একার ওপর তো এই সংসার চলে রে। রাজবাড়ির কাজ কি হাসি ঠাট্টার ব্যাপার? দেরি করা মানে বিপদ ডেকে আনা, বুঝলি না? সময় মতো যা। তোর বাবার পর তুই তো আমার সব রে। আর বলো না গো, আর বলো না, সব বুঝি। তুমি চিন্তা করো না মা, চা খেয়ে এক্ষুনি যাচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। রত্না দ্রুত প্রস্তুত হতে শুরু করে। মায়ের চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট। হঠাৎ রত্না ফুঁপিয়ে ওঠে। কি হলো রে রত্না? হ্যাঁ, কি হলো? কাঁদছিস কেন? রাজবাড়ির কাজে মন নেই তোর? আর বলো না মা, রানীমার ব্যবহার দিন দিন এত অসহ্য হয়ে যাচ্ছে, কি বলবো। সামান্য ভুল হলেই গ্রাম ছাড়া করব, সব কেড়ে নেব, শুধু শুধু হুমকি দেয়। কাল দেরি হওয়ায় যেভাবে চোখ গরম করে তাকালেন, আমার বুকটা তো ভয়ে কেঁপে উঠেছিল। আমার শরীরটা ভালো নয়, তাই সব সইতে হয় তোকে। কাজটাতে না গেলে তো সত্যি পথে বসতে হবে রত্না। তুই তো আমার সব ভরসা। জানি মা, তাই তো ভয়টা আরো বেশি হয়। হ্যাঁ, উনি যদি সত্যি সত্যি গ্রাম ছাড়া করেন, তখন আমরা যাব কোথায় বলো? হ্যাঁ, কোথায় যাব? আমি আর সহ্য করতে পারি না মা, কিন্তু পেটের দায়ে মুখ বুজে যেতেই হবে আমাদের। আমাদের এমনটাই ভাগ্য, এমনটাই কপাল। রত্না জোর করে মুখে হাসি এনে আবার জল গরম করতে শুরু করে, কিন্তু তার চোখ এখনো ভেজা। তৈরি হয়ে দরজার দিকে পা বাড়ায়। তার অসুস্থ মা কাঁথার ওপর শুয়ে গভীর উদ্বেগে তাকিয়ে থাকে। আমার মনটা কেন যেন কাঁদছে রে রত্না। আর তুই আর যাস না, রাজবাড়ির ওই পথে কি বিপদ আছে কে জানে। ভয় পেও না মা, আমাকে যেতেই হবে। কাজ কামাই করলে যে কাল হাঁড়িতে চাল উঠবে না গো মা। তুমি ঘুমাও, আমি এক্ষুনি ফিরছি। আমি যাই মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে যাস রে। আমার কেমন যেন মনে হচ্ছে একটা অশুভ ছায়া তোকে অনুসরণ করছে। ও সব তোমার মনের ভুল মা, তুমি একদম চিন্তা করো না, চিন্তা করো না। রত্না ঘর থেকে বেরিয়ে যায়। কুটিরের ভাঙা দরজার বাইরে যে ভয়ঙ্কর ভাগ্য তার জন্য অপেক্ষা করছে, সে বিষয়ে রত্না সম্পূর্ণ অজ্ঞ। পরদিন সকালে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে বটগাছটার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ায় রত্না। চারদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। রত্না, তুই এমন থমকে গেলি কেন রে? কি দেখেছিস? রাজবাড়ির দিকে না গিয়ে এখানে এখানে দাঁড়িয়ে আছিস যে? রত্না জবাব দেয় না। সে শুধু সামনের দিকে ফ্যাকাশে চোখে তাকিয়ে থাকে। তার মুখটা খুব অচেনা, আগের সরলতা আর নেই। কিরে, কথা বলছিস না কেন? তোর চোখ দুটো এমন লাগছে কেন? ভয় দেখাচ্ছিস নাকি? আমার ভয় লাগছে কিন্তু রত্না, রত্না, আমার ভয় লাগছে। আর ভয় নেই রাতি,
আজ থেকে সব ভয় শেষ। কি বলছিস? তোর গলাটা এমন লাগছে কেন? তোর কি হয়েছে? কি হয়েছে তোর? দেরি হয়ে যাচ্ছে, আমাকে রাজবাড়িতে ঢুকতেই হবে, ঢুকতেই হবে। রত্না দ্রুত পা বাড়ায়। রাতি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে পারে এ তার সখী রত্না নয়, অন্য কোনো শক্তি রত্নার শরীরটা দখল করেছে। রত্না, রত্না, এই দাঁড়া, দাঁড়া, তোর কি হলো? ফিরে আয় বলছি। রত্না, রত্না, আমার খুব ভয় করছে, ফিরে আয়। হঠাৎ বটগাছটার ডাল থেকে এক ঝলক তীব্র হিমশীতল বাতাস ঘূর্ণির মতো এসে রত্নার শরীর ভেদ করে যায়। রত্না একবার থমকে কেঁপে ওঠে। তার চোখ দুটো তখন অচেনা, স্থির, যেন ভেতরে অন্য কেউ জেগে উঠেছে। আর ফেরা হবে না রাতি, পথ খুলে গেছে, রাজবাড়িতে ঢোকার পথ। তোর ভয় পাওয়ার দিন শেষ। আমার রাজমুকুট আমাকে নিতেই হবে। রত্নার ঠোঁটের কোণে হিংস্র হাসি ফুটে ওঠে। তার চোখ টকটকে লাল হয়ে জ্বলে উঠল। সে দ্রুত রাজবাড়ির দিকে পা বাড়ায়। রাতে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কাঁদ রাতি, তোর বন্ধু তো চলে গেল। আজ থেকে এই শরীর আমার। এইবার দেখবি সুজন, তোর মন্ত্রের জোর কতটুকু। তোর কবিরাজ আমায় বাইরে আটকে রেখেছিল, কিন্তু ভেতরে ঢুকতে পারবি না এই কথা তো বলেনি। আমি এসে গেছি সুজন, তোর রাজমুকুট আমি নিজে নিয়ে যাব। রত্না দুধের হাঁড়ি নিয়ে রানীর সামনে দাঁড়ায়। তার চোখ মুখে কোনো সরলতা নেই, আছে এক ভয়ানক স্থিরতা। তার চাল চলন বদলে গেছে। এ যেন অন্য কেউ, রত্না নয়। রানী তাকে দেখেই চোখ গরম করেন। আজ এত দেরি করলি কেন রে রত্না? কালও তোর জন্য দেরি হয়েছিল, মনে নেই? তোকে গ্রাম ছাড়া করবার হুমকি দিয়েছিলাম না? কাজ কামাই করিস কেন? দেরি তোমার কাছে দেরি মনে হচ্ছে? হ্যাঁ, আর কোনো দিনও দেরি হবে না। এ কি রে, তোর গলা এমন শোনাচ্ছে কেন? আর কিসের হাসি? সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে তুই হাসছিস। হাসি তো পাবেই, এতদিন আটকে ছিলাম, এখন পথ খুলে গেছে। সুজন আর তুই কি ভেবেছিলিস তোর ওই কবিরাজের মন্ত্র আমায় চিরদিন আটকে রাখবে? বোকা কোথাকার। আজ থেকে তোর আদেশ নেয়ার সময় শেষ। রানীর চোখ এখন ভয়ে বড় হয়ে গেছে। রত্নার চোখে সেই হিংস্র দৃষ্টি আর বাঁকা হাসি দেখে তিনি নিশ্চিত সামনে আর রত্না নেই। তুই তুই কে? তুই রত্না নোস? ঠিক ধরেছিস, আমি আমি মণিমালা, যাকে সুজন খুন করেছিল এই রাজমুকুটের জন্য। আমি ফিরে এসেছি। আজ থেকে এই রাজত্বে তোর কোনো আদেশ চলবে না। রানী এক পা পিছিয়ে যান, তার চোখে ভয়, কিন্তু কণ্ঠে তখনও রাজার দেওয়া ক্ষমতার জোর। রক্ষী, রক্ষীরা কোথায়? এই মেয়েটাকে ধরে নিয়ে যা। রাজা সুজন! চুপ কর, আজ থেকে তোর আদেশ নেওয়ার সময় শেষ। তোর রাজা আর এই মুকুট দুটোই আমার, দুটোই আমার। রত্না, যার শরীর এখন মণিমালার দখলে, এক মুহূর্ত দাঁড়ালো না। রানীর চিৎকার শেষ হওয়ার আগেই তার চোখ জ্বলে উঠল। নে তোর আদেশ, এই নে তোর অহংকার, নে। সে হাতের দুধের হাঁড়িটা সজোরে ছুঁড়ে মারল রানীর মুখে।
দুধ ছিটকে রানীর মুখ ও পোশাকে পড়ল। তিনি আতঙ্কে গোঙালেন। রক্ষী, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর, একে মেরে ফেল। দুইজন রক্ষী দ্রুত অস্ত্র বাগিয়ে রত্নার দিকে এগিয়ে, কিন্তু তারা রত্নাকে স্পর্শ করার আগেই একটা অদ্ভুত হিম শীতল শক্তি ঘূর্ণির মতো তাদের ঘিরে ধরল। উফ, এ কিসের ধাক্কা! তারা মাটিতে লুটিয়ে পড়ল। বোকা, তোদের রাজার মন্ত্র দিয়ে আমার শক্তিকে আটকানো যাবে না। তোর পালা শেষ, শেষ রানী। রক্ষীরা মাটিতে পড়ে গোঙাচ্ছে। রানী ভয়ে কাঁপতে কাঁপতে দেওয়ালের কোণে সেঁটে গেছেন। হঠাৎ রত্নার মুখ দিয়ে এক তীব্র স্বর বেরিয়ে এলো। এ স্বর মণিমালার। রাজ মুকুট আমার, আমার প্রাপ্য। তোরা আমায় হত্যা করেছিস। সুজন, এ কি বলছে? ও ও তো রত্না নয়। মণিমালা, তুই 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 কি করে এসেছিস? ফিরে তো আসবই। তোর কবিরাজ আমায় থামাতে পারেনি সুজন। তোর পাপ তোকে শেষ করবে। এই মুকুট আমার, আমি তোর সব সুখ কেড়ে নেব। মণিমালা এক পা এগোতেই রাজা সুজন ভয়ে কাঁপতে শুরু করেন। ঠিক তখনই তান্ত্রিক কবিরাজ মশাই মন্ত্রপুত জলের ঘটি হাতে দ্রুত ছুটে এলেন। এই থাম থাম থাম, তুই অভিশাপী আত্মা! তিনি মণিমালার দিকে সজোরে জল ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রত্নার শরীরটা বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। তার গলা থেকে তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। মণিমালা রত্নার শরীরের ভেতর থেকে শেষবারের মতো সর্বশক্তি দিয়ে কথা বলে উঠল। বোকা কবিরাজ, তুই কি জানিস তোর মহারাজ কি পাপ করেছে? সুজন, রাজ মুকুট তো একা তোর ছিল না। বল, উত্তর দে, তুই কি নিজের দাদাকে মারিসনি? সুজনের চোখ বড় হয়ে গেল, তার মুখ বিবর্ণ। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বাইরে ততক্ষণে প্রজাদের এক বড় বিশাল ভিড় জমেছে। পুরো প্রাসাদ জুড়ে এখন রাজার গোপন পাপ ফাঁস হয়ে যাওয়ার ভয়াবহ উত্তেজনা।